সত্যজিৎ কিশোর মানিকজোড় মামা ভাগ্নে। গুগা বাবাই গুপির চরিত্রে সত্যজিৎ রায় কাস্ট করতে চেয়েছিলেন কিশোর কুমারকে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। গুগা বাবাই গুপির চরিত্রে সত্যজিৎ রায় কাস্ট করতে চেয়েছিলেন কিশোর কুমারকে, হয়নি। ছবির গানও গাওয়াতে চেয়েছিলেন তাকে দিয়ে, হয়নি। কাজের তুমুল ব্যস্ততায় বম্বে থেকে কলকাতা না যাওয়া হলেও রেকর্ডিং শুনেই পাঠিয়েছিলেন চারুলতার দুটি রবীন্দ্রসঙ্গীত। মানিক মামার প্রতি আকণ্ঠ ও অকুণ্ঠ ভালোবাসা ছিল যে। সম্প্রতি কিশোর কুমারের জন্মদিনে ফিরে দেখা মামা ভাগ্নের সম্পর্কের রোদেলা উঠোন লিখেছেন অগ্নিভ চক্রবর্তী। তিনি লিখেছেন, সত্যজিৎ রায়কে মানিক মামা সম্বোধন করতেন কিশোর কুমার। তার গানের গলাও ছিল সত্যজিতের ভীষণ পছন্দের। এমনকি গুগা বাবায় গায়ক গুপির চরিত্রে প্রথমে অভিনয়ও করার কথা ছিল তার। রায়বাড়ির সঙ্গে কিশোর কুমারের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। পথের পাঁচালী নির্মাণে আর্থিক সাহায্যও করেন তিনি। 4 আগস্ট কিশোর কুমারের 96তম জন্মবার্ষিকীতে ফিরে দেখা দুই কিংবদন্তি বাঙালি ও তাঁদের পারস্পরিক সম্পর্ক। বীরভূম জেলার দুবরাজপুর এলাকায় অবস্থিত রাজ্যের অন্যতম আকর্ষণ বিখ্যাত মামা ভাগ্নে পাহাড়। সত্যজিৎ রায়ের লেখায় ও ছবিতে মামা ভাগ্নে পাহাড়ের কথা উঠে এসেছে একাধিকবার। ফেলুদার শেষ গল্প রবার্টসনের রুবিতে উল্লেখ তো আছেই। এছাড়াও অভিযান 1962 সালে এই সিনেমায় যখন নরসিংহের ট্যাক্সিতে করে নীলিমা পালাবে বলে ঠিক করে, তখন রাতের অন্ধকারে নরসিংহের সঙ্গে দেখা করতে আসে এই মামা ভাগ্নে পাহাড়ে। ছবির পোস্টারেও স্থান পেয়েছে পাহাড়টি। ছবির নীলিমা অর্থাৎ রুমা গুহ ঠাকুরতার মা সতী দেবী ছিলেন সেই যুগের বিখ্যাত গায়িকা। তার ছোট বোন বিজয়া রায় আর পিস্তুত ভাই সত্যজিৎ রায়, অর্থাৎ সত্যজিৎ রায় সম্পর্কে ছিলেন কিশোর কুমারের মামা শ্বশুর। রুমা দেবীর সঙ্গে বিয়ের পর থেকেই কিশোর কুমারের সঙ্গে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে রায় পরিবারের। বম্বেতে নিয়মিত সপরিবার যাওয়া হলে একদিন অন্তত কিশোর কুমারের বাড়িতে তারা যেতেনই। মাছভক্ত ছিলেন কিশোর, আর সত্যজিৎ রায়ের প্রিয় ইলিশ। তাই মানিক মামা এলে তিনি ইলিশই আনতেন সেদিন। লাঞ্চ সেরে কিশোর কুমারের নিজস্ব 16 মিলিমিটার প্রজেক্টরে চলত পুরনো স্ক্রিপ্টের গান, পুরনো প্রিন্টের পুরনো সিনেমা দেখা। কিশোর কুমারের গানের গলা সত্যজিতের বেশ পছন্দের, স্নেহ করতেন। 1963 সালে মুক্তি পায় মাধবী মুখোপাধ্যায় অভিনীত মহানগর। এই ছবির পরে সত্যজিৎ রায় ঠিক করেন রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নিউজ নিয়ে ছবি করবেন। তবে নাম রেজিস্টার করতে গিয়ে যখন জানা গেল যে এই নামে আগে ছবি আছে, তখন খানিক বাধ্য হয়েই তার আগামী ছবির নাম রাখলেন চারুলতা। ছবিতে রবীন্দ্রসঙ্গীতের জন্য এমন একটি তাজা পুরুষ স্বর খুঁজছিলেন যার কণ্ঠে মানুষ তখনও অবধি রবীন্দ্রসঙ্গীত শোনেননি। তাই আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী গানটি তিনি প্রথমেই কিশোর কুমারকে দিয়ে গাওয়াবেন বলে স্থির করেন। সেই মতো কিশোর কুমারের কাছে অনুরোধ পাঠানো হলো। তখন কিশোর কুমারের ব্যস্ততা তুঙ্গে। আগের বছরই মুক্তি পেয়েছে হাফ টিকেট, পরের বছর আসতে চলেছে নিজস্ব পরিচালনায় দূর গগনকে ছাও মে। এমন সময় রবীন্দ্রসঙ্গীত গাওয়ার প্রস্তাবে তিনি ঘাবড়ে গিয়েছিলেন বইকি, কারণ রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে সামান্য ভুল ত্রুটি হলে তা অমার্জনীয়।
তবে কিশোর কুমারেরও দীর্ঘদিন ধরেই মনের ইচ্ছে ছিল সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার, তাই এই সুযোগ তিনিও হাতছাড়া করতে চাননি। সত্যজিৎ রায় জোর করায় কিশোর কুমার জানান সে সময় তার পক্ষে কলকাতা আসা সত্যিই অসম্ভব, তবে মানিকবাবু যদি বম্বেতে আসেন তাহলে সময় বের করে নেবেন। সত্যজিৎ রায় জোর করায় কিশোর কুমার জানান সে সময় তার পক্ষে কলকাতা আসা সত্যিই অসম্ভব, তবে মানিকবাবু যদি বম্বেতে আসেন তাহলে সময় বের করে নেবেন। অসুবিধার কথা 1963 4 নভেম্বর জুহুর গৌরীকুঞ্জ থেকে লেখা চিঠিতে তার মানিক মামাকে জানান। তার মধ্যেই একদিন গানটা রেকর্ড করে ফেলা যাবে। এছাড়াও জানিয়ে রাখেন মিউজিশিয়ান এবং রেকর্ডিংয়ের সমস্ত বন্দোবস্ত তিনিই করে দেবেন। তার পক্ষে কলকাতা না আসতে পারার আরও একটি কারণ ছিল তখন তার মায়ের অসুস্থতা, যিনি সপ্তাহ খানিক আগেই ফিরেছেন হরিদ্বার থেকে, তাই মাকে ছেড়ে কলকাতা যাওয়াও সম্ভব ছিল না। সেই কথাও কিশোর কুমার উল্লেখ করেন এই চিঠিতে। এই চিঠিতে সত্যজিৎ রায়ের প্রতি কিশোর কুমারের শ্রদ্ধাশীল, বিনম্র ও বিনয়ী মনোভাব ভীষণভাবে স্পষ্ট। বিজয়া রায়কে তখন মানিকবাবু জানান গানটা টেপ রেকর্ড করে দিও, কিশোর ওই শুনেই শিখে নেবে। বাধ্য হয়ে বিজয়া রায় আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী এবং ফুলে ফুলে ঢলে ঢলে বাহে কেবা মৃদুবায় দুটো গানই গেয়ে টেপ রেকর্ড করে দেন। সেই রেকর্ড শুনেই কিশোর কুমার নিজস্ব স্বকীয়তায় আলাদা মাত্রা জুড়ে দেন গানটিতে। তবে গানটিতে শেষে ছিল সামান্য পরিবর্তন। সেখানে ওগো বিদেশিনী আমি ওগো বিদেশিনী হয়ে যায় ওগো ঠাকুরানী। সত্যজিৎ রায়কেও সমালোচনার মুখে পড়তে হয় সেজন্য। এই গানের জন্য 1 পয়সাও পারিশ্রমিক নেননি কিশোর কুমার। অন্যদিকে এই ঘটনার বেশ কয়েক বছর আগে তখন সত্যজিৎ রায় পথের পাঁচালীর শুটিংয়ে ব্যস্ত। পর্যাপ্ত অর্থের অভাবে আটকে যায় ছবির কাজকর্ম। সন্দীপ রায় নির্মিত কিশোর কুমারের জীবনী নির্ভর তথ্যচিত্রে সত্যজিৎ রায় জানিয়েছেন সেই সময় পাশে এসে দাঁড়ান সহৃদয় কিশোর। বেশ কিছু টাকা ধার দেন ছবি তৈরির জন্য। অঙ্কটা সামান্য নয়, 5,000 টাকা দিয়ে সাহায্য করেন তিনি। ফের কাজ শুরু হয় পথের পাঁচালীর। তবে পথের পাঁচালীর গল্পে কিশোর যোগ এখানেই শেষ নয়। কিশোর কুমার নিজেও ছিলেন সত্যজিতের ফ্যান। একটি সাক্ষাৎকারে কিশোর পুত্র অমিত কুমার জানান শুটিং চলাকালীন পথের পাঁচালী নির্মাণে পর্দার পিছনের ফুটেজ নিয়ে তথ্যচিত্রের ধাঁচে একটি ছবি তৈরি করতে চেয়েছিলেন কিশোর কুমার। এখনকার আধুনিক ভাষায় আমরা যাকে বলি বিটিএস বা বিহাইন্ড দ্য সিনস ভিডিও, খানিকটা সেই রকমই। সে সময় কিশোর কুমার নিজেই একটি 8 মিলিমিটার মুভি ক্যামেরা হাতে তুলে নেন। ছবি তৈরি হওয়ার সময় বেশ কিছুদিন বোড়ালে গিয়ে ক্যামেরা বন্দি করেন শুটিংয়ের নানা মুহূর্ত তৈরি করতে চেয়েছিলেন পথের পাঁচালীর নেপথ্যে থাকা আর এক পথের পাঁচালী। বহুদিন পর্যন্ত সেই সমস্ত ফুটেজ ছিল কিশোর কুমারের কাছে, কিন্তু দুর্ভাগ্যবশত পরে সেই ক্যামেরা নষ্ট হয়ে যায়, ফলে হারিয়ে যায় কিশোরের ক্যামেরাবন্দি ছবি, ভিডিও। আর আমরা চিরকালের জন্য বঞ্চিত হই দ্য মেকিং অফ পথের পাঁচালী দেখার সৌভাগ্য থেকে। মুক্তির পরে
পথের পাঁচালী দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। সেই মুগ্ধতা এমনই যে 13 বার দেখে ফেলেছিলেন ছবিটি। তার পরিচালনায় দূর গাগন কি ছাও মে ছবির অনেক দৃশ্যের সঙ্গে পথের পাঁচালী ও অপুর সংসার, যেটি 1959 সালে রিলিজ করেছিল, তার সাদৃশ্য লক্ষ্য করা যায়। পথের পাঁচালীর শুটিংয়ের সময় মানিক মামাকে প্রচুর চিঠি লিখেছিলেন কিশোর। ভীষণ ভালো ছবি আঁকতে পারতেন তিনি। পরশ পাথর যে ছবিটি রিলিজ করে 1958 সালে, সেই সময় লেখা এমনই এক চিঠির শেষে সত্যজিৎ পুত্র সন্দীপ রায়ের জন্য নৌকো এঁকে দিয়েছিলেন। সঙ্গে লেখা ছিল, দিস ইজ ফর সন্দীপ বাবু। চারুলতার পর কেটে গিয়েছে বছর 4-5। মানিকবাবু ঠিক করলেন তার ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কাহিনী অবলম্বনে নির্মাণ করবেন নিজের পরের ছবি গুপি গাইন ও বাঘা বাইন। গুপির জন্য প্রয়োজন এমন অভিনেতার যিনি গানও গাইতে পারবেন। তাই প্রথমে নির্বাচন করলেন আভাস কুমার গঙ্গোপাধ্যায়কে। প্রাথমিক কথাবার্তাও হয়েছিল, কিন্তু কিশোর কুমার তখন ব্যস্ত হয়ে পড়েন। ঠিক হয় ওকে দিয়ে শুধু ছবির গানগুলি গাওয়াবেন। ওর কথা ভেবেই উনি গানের সুরগুলিও তৈরি করেছিলেন, কিন্তু পরে সেটাও সম্ভব হয়নি। এছাড়াও অমিত কুমারের কথায় জানা যায়, পরশ পাথর সিনেমায়ও তুলসী চক্রবর্তীর চরিত্রটি কিংবদন্তি গায়ককে দিয়েই করাবেন বলে ভেবেছিলেন মানিকবাবু। চারুলতার প্রায় 20 বছর পর যখন ফের রবীন্দ্রনাথের ঘরে বাইরে, যা 1985 সালে রিলিজ করে, বড় পর্দায় আনবেন বলে ঠিক করেন, তখন সন্দীপের কণ্ঠে সবকটি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য ঠিক করেন কিশোর কুমারকেই। কিন্তু এবারও তার পক্ষে কলকাতায় যাওয়া মুশকিল, কারণ ইনকাম ট্যাক্সের একটা কেসে আটকে পড়েন তিনি। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান রেকর্ড করে বম্বে নিয়ে গিয়েছিলেন সত্যজিৎ। আর বাকি দুটো গানের ক্ষেত্রে পিয়ানো বাজিয়েছিলেন সত্যজিৎ রায় নিজেই। এবারও কোনো পারিশ্রমিক নেননি কিশোর। কিশোর কুমারের প্রতি সত্যজিৎ রায়ের যথেষ্ট শ্রদ্ধা ছিল, প্রশংসাও করতেন। অন্যদিকে মানিক মামার ছবিতে কিশোরও রবীন্দ্রসঙ্গীত গাইতে পেরে খুব আনন্দ পেয়েছিলেন। অমিত কুমারের কথায় সালটা 1955। কিশোর কুমার শুট করছেন এভিএম প্রোডাকশনসের ভাই ভাই ছবির জন্য, আর পাশের সেটে নিজের আগামী ছবি চোরি চোরির শুট করছেন রাজ কাপুর। শুটিং ফ্লোরে গোটা টিমকে নিয়েই পথের পাঁচালী ছবিটা দেখেছিলেন রাজ কাপুর। অসম্ভব প্রশংসা করেছিলেন ছবিটির। কিশোর কুমারকে নাকি রাজ কাপুর সরাসরি বলেছিলেন, কি আর ছবি বানাবো, একজন বাঙালি পরিচালক আমাদের তো একেবারে বোকা বানিয়ে দিলেন। সাংঘাতিক ঘটনা ঘটিয়ে ফেলেছেন রায় সাহেব। ঐতিহ্যবাহী পাঠভবন স্কুলের প্রথম 8 জন ছাত্রছাত্রী তালিকায় রয়েছে 3টি উল্লেখযোগ্য নাম: কুণাল সেন, সন্দীপ রায় এবং অমিত গাঙ্গুলি। সঙ্গে পরের কলমে বাবার নামের জায়গায় যথাক্রমে শ্রী মৃণাল সেন, শ্রী সত্যজিৎ রায় ও শ্রী কিশোর কুমার গাঙ্গুলি। নিয়মিত কিশোর কুমারের গানের নতুন রেকর্ড কেনা থেকে শুরু, পরে ছবির গানের পুরনো রেকর্ড সংগ্রহ করা, এভাবেই সন্দীপ রায়ও বিস্তর কিশোর চর্চা শুরু করেন। পরে অমিত কুমারের কাছে প্রস্তাব রাখেন কিশোর কুমারকে নিয়ে প্রামাণ্য কাজ করতে চাওয়ার। এরপর কিশোর কুমারের ব্যস্ততার কারণে সেই নিয়ে কথাবার্তা বা কাজ কিছুই আর এগোয়নি। 1987 সালে তো মানুষটাই চলে গেলেন। পরের বছর অমিত কুমারের আশ্বাসে ফের কাজ শুরু করেন সন্দীপ রায়। দীর্ঘদিন ধরে বিভিন্ন ফুটেজ ও স্টিল ছবি সংগ্রহ করে কিশোরের বন্ধুবান্ধব
ও বিখ্যাত মানুষজনের সাক্ষাৎকার নিয়ে একাধিকবার বম্বে গিয়ে দূরদর্শন ও বিবিসি আর্কাইভ থেকে ফুটেজ সংগ্রহ করে অমিত কুমার সহ আরও অনেকের সাহায্যে সন্দীপ রায় তৈরি করে ফেললেন তথ্যচিত্র জিন্দেগি এক সফর 1988 সালে। তথ্যচিত্রটির ধারাভাষ্য দেন আমিন সায়ানি। 1987 অক্টোবরে যখন কিশোর কুমারের মৃত্যুর খবর এলো, ভেঙে পড়েছিলেন রুমা গুহ ঠাকুরতা। প্রথমে একটি সংবাদপত্রের দফতর থেকে খবরটা এলে বিশ্বাস করেননি। পরে টেলিফোন মারফত খবরটা দেন খোদ সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের অপরাজিত 1956 সালে রিলিজ করেছিল। সেই ছবিতে রুমা গুহ ঠাকুরতার স্বামী অরূপ গুহ ঠাকুরতা সহকারী হিসাবে কাজও করেছিলেন। কিশোর কুমার হুবহু কণ্ঠস্বর নকলও করতে পারতেন মানিক মামার। 8-এর দশকে দুজনের দেখা হতেই, মানিক মামা চলো আমরা দুজন মিলে রবীন্দ্রসঙ্গীতের একটা রেকর্ড করি, তুমি 10-12টা গান বাছো, আমি সেটা করি, প্রস্তাব রেখেছিলেন কিশোর। এমনিতে নিজের রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামটা করে সন্তুষ্ট ছিলেন না তিনি, কারণ তখনও রবীন্দ্রসঙ্গীত কপিরাইটের আওতায়। যথেষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল, তাই কিশোরকে গাইতে হয়েছিল অনেক কিছু মেনে। যে স্বাধীনতা তার মানিক মামা দিয়েছিলেন, সেটা তিনি পাননি। সেই অপূর্ণতা থেকেই এই প্রস্তাব। তবে শেষ অবধি সেটাও আর হয়নি। অমন ভরাট কণ্ঠস্বরে আরো কিছু রবীন্দ্রসঙ্গীত পাওয়া থেকে আমরাও বঞ্চিত হলাম। আজকের এই দুই মহান ব্যক্তিত্বের প্রতি, এই দুই মহান ব্যক্তি ও ব্যক্তিত্বের প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।